চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু শেহরিশকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪ ঘন্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে চাকতাই খাল থেকে ওই মরদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু খাল নিরাপদ করতে প্রশাসন এখনও নিশ্চুপ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। শনিবার সকাল 10:30টায় চট্টগ্রামের বাকলিয়া থানার চাকতাই খালের চামড়া গুদাম অংশের নিখোঁজ শিশু শেহরিশের মরদেহ ভাসতে দেখে কয়েকজন। শুরুতে কেউ কেউ পুতুলের মতো ভাবলেও একটি হাত দেখে তারা বুঝতে পারেন এটা মানব শিশুর মরদেহ। ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভেসে ওঠার খবরে দ্রুতই ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ। লোক আসি বলতেছে, ভাই এখানে একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। তখন আমি দিদার হচ্ছে দোকানের সদর, উনি দোকান পেলে চলে গেছে আমাদের সাথে। খালের মধ্যে একটা ছেলে দেখছে, দেখে এখানে সবাই জানে এই ঘটনাটা। একজন সবাই এখানে যখন জানছে, আমরা সব শুনে যখন গেছি, গিয়ে তারপর একজনকে কাল থেকে। স্বজনরা জানান, শুক্রবার চকবাজারের কাপাসগুলা এলাকায় শেহরিশকে সাথে নিয়ে এক আত্মীয়র বাসায় গিয়েছিলেন তার মা সালমা বেগম ও দাদি। ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে পড়ে যায় খালে। যেটা মারা গেছে সেটা হচ্ছে আমার ভাগিনার মেয়ে। অনেক কষ্টের একটা বাচ্চা। এই রাস্তার পাশাপাশি রেলিং দেওয়া উচিত, আপনারা চিন্তা করেন। এখন ছোট মনে করতো আমার একটা লোক বাজারে গেছে, আমি মনে করছি বাজারে গেছে, হয়তো থানিতে পড়ে গেছে, এটা আমি জানবো না। এলাকাবাসী বলছেন, ঝুঁকিপূর্ণ নালা খালের পাশে নিরাপত্তা ঘেরা না থাকায় প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কিন্তু জলাবদ্ধতা নিরসনের দায়িত্বপ্রাপ্ত সিটিএ, সিটি কর্পোরেশন নির্বিকার। এটা তো আসলে নতুন সমস্যা না, প্রত্যেক বছর বর্ষায় এই সমস্যার সম্মুখীন স্টুডেন্ট, বাচ্চা, বৃদ্ধ সবাই ফেস করে। এটা সিটি কর্পোরেশন যাতে দ্রুত এর পদক্ষেপ নেয়, যাতে মানুষের জীবন নিয়ে আর ভোগান্তির সৃষ্টি না হয়। এগুলো সংস্কার করতে হবে, অতি দ্রুত সংস্কার করতে হবে, যেন এই চট্টগ্রাম শহরটা জলবদ্ধতার কারণে ডুবে যায়, যে এগুলা যেন না হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, এবছর বর্ষার আগে ঝুঁকিপূর্ণ খালের পাশে নিরাপত্তা ঘেরা দেওয়া হবে। এটা সিডিএ একটু কাজ করেছিল, আর সিটি কর্পোরেশন এটাতে কাজ শুরু করবে। এটা জাস্ট কাজটা শুরু হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট আসলে আমরা কেউ আশা করি না, এটার জন্য প্রিকশন যাওয়া দরকার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই 100% প্রিকশনটা এনশিওর করা হবে। চট্টগ্রামে 2023 সালের 27 আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়ায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। একই বছর 7ই আগস্ট বাদামতলা এলাকায় নালায় পড়ে মৃত্যু হয় কলেজ ছাত্রী নিপার। 2021 সালের 30শে জুন মেয়রগলিতে খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের 25শে আগস্ট মুরাদপুরে চশমা খালে পড়ে তলিয়ে যায় সবজি বিক্রেতা সালেহ আহমেদ। তার মরদেহ আর পাওয়া যায়নি। হাসান আহমেদ, 71। 3 বন্ধুর সাথে বেড়াতে যেয়ে আর ফেরা হলো না 10ম শ্রেণীর শিক্ষার্থী জোবায়ের। সকালে শীতলক্ষা নদী নৌকা ডুবে চলে গেলেন না ফেরার দেশে। নিখোঁজের 9 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এলাকাবাসীর অভিযোগ, খেয়াঘাটে নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাঝিরা নৌকা পারাপার বন্ধ রেখেছিল, তাই বাধ্য হয়ে নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এ সময় নৌকা উল্টে মারা যায় জোবায়ের। রিয়াজ হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের সৌদি আরব প্রবাসী তপনের বড় ছেলে জোবায়ের শুক্রবার ছুটির দিনে বিকেলে মায়ের কাছ থেকে চানাচুর খাওয়ার জন্য 20 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর শাহিন, সিয়াম ও রাব্বি নামের 3 বন্ধুদের সাথে বেড়াতে যেতে চান শীতলক্ষার ওপারে দাউদপুর এলাকায়। এলাকাবাসী জানান, এদিনই খেয়াঘাটের নিয়ন্ত্রণ নিয়ে এলাকার দুই পক্ষের সংঘর্ষে মাঝিরা নৌকা পারাপার বন্ধ করে দেয়। এই কারণে এই 4 বন্ধু নিজ উদ্যোগে ছোট নৌকা চালিয়ে নদী পার হচ্ছিল। তাদের স্বাভাবিক অদক্ষতার কারণে মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এতে শাহিন, সিয়াম ও রাব্বি সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের পারেনি। মাছ পতাইয়ান নৌকা বুইরা যাইতেছে, ফাইনতাছে, পরে দেখে আমি কইছি আমি ফাল দেয় পরে নাহলে বুইরা যাবে। পরে আমি আগে ফাল দিয়া লাগছি, পরে ফাল দাইতেছি, পরে নৌকা আরো ডুবে যাইতেছে, পরে সিয়ামও ফাল দেয় বসে। এই জায়গাটা তাই আঙর একটা ইশারা দিছিল, এটা কি কিছু একটা কইছিল বুঝতাম পারি নাই। পরে আর আঙ্গ স্রোতা লয়ে যেতে এই বরাবর আছে, পরে আমরা বাসও ধরছি কোনো মতন ধরিয়া, আর হের তো আর দেওয়া যায় না। পরে আমরা বাসও করাইয়া ওই যে এই জায়গার বাইকে ডাক দিছি, সপ্তাহে ডাক দেওয়ার পরে হেরা তাড়াতাড়ি করে আইছে। আর পরে তো হেরার দেওয়া যাইতেছে না। হ্যাঁ আইসে এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে আইয়া কিনার আসার পরে হ্যাঁ হাতে ইশারাও দিছে যে হ্যাঁ আইসে কিনারও, এমনি একটা ইশারা দিছে। আমার স্রোতে এই সাইডতে আমার নিচে কোনা দিকে নিছে, সাইডজনের চারিদিকে
তারপরে ওইটা আর খুঁজে পাইছি না। শনিবারের সকালে 9 ঘন্টা পর উদ্ধার হয় জুবাইরের মরদেহ। সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা সহ পরিবারের লোকজন। সাথে মার কাছ থেকে 20 টাকা বলেনি, কোনোদিন 20 টাকা চায় না, হয় 100 টাকা ছাড়া, আর কালকে বলে 20 টাকা লইয়া বার হয়েছে। তুমি কিভাবে গেলা বাবার তুতেরে না দেখিয়া আমার ভাগব। পুলিশ বলছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফায়ার ব্রিগেড জুবাইরের লাশ উদ্ধার করছে, উদ্ধার করে ওই যে এখন উঠাই নিয়ে আসছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর লেখাপড়া করত ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে। আব্দুল্লাহ মামুন, ৭১। ভারত যদি বাংলাদেশের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির আচরণ করে তবেই তাদের সাথে সম্পর্ক থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল 11টায় লালমনিরহাট কালেক্টর মাঠে জেলা জামায়াতের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত সীমান্তে যেভাবে গুলি করে হত্যা করছে সেই বিচার বর্তমান সরকারকেই করতে হবে। এছাড়া আরও বলেন, দেশ থেকে এখনও চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হয়নি, কারণ ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদ রয়েছে। এদেশে খুনির বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। এছাড়াও বেতন কম হওয়ায় দুর্নীতি ও ঘুষে আসক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা, তাই দ্রুত তাদের বেতন বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। হাজারের ঊর্ধ্বে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। কেউ চোখ হারিয়ে অন্ধ, কেউ হাত পা হারিয়ে পঙ্গু, কেউ আবার স্পাইনাল কর্ডে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে স্বৈরতন্ত্র বারবার ফিরে আসবে, তাই এর পরিবর্তনের দাবি জানিয়েছে এনসিপি। আর নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন যেন ফিরে না আসে সেই আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শনিবার সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, কমিশনগুলোর সুপারিশে যা যা একমত হয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। এ বোর্ডে জাতীয় সনদ তৈরি করা হবে, প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আগের সময়ের সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছিল, সেই রাষ্ট্র কাঠামোকে একই রকম রাখলে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য থাকবে বলে মনে করে এনসিপি। বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ রয়েছে, তাই এর পরিবর্তন চায় দলটি। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক না, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠক এখনো চলছে। এ নিয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, বৈঠকে আলোচনার কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে এবং একই সাথে সংবিধান সংস্কার নিয়ে কি বলেছেন তারা?
দর্শক, আমাদের সহকর্মীর সাথে সংযোগ স্থাপন করতে পারিনি, নিশ্চয়ই সংযোগ স্থাপন হলে আমরা ফিরে আসবো সেই খবরে। দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি। শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতে ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়, যা গেল ৫৪ বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো কাজে আসেনি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন, এর মাধ্যমে সংসদ সদস্যরা দল ও নির্বাচিত সরকারের দাসে পরিণত হয়। তাই সংবিধান সংস্কার নয়, বরং নতুন করে লেখা উচিত বলে মনে করে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। দল গঠনের আগে থেকেই ৭২-এর সংবিধান নিয়ে সমালোচনা করে আসছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের ৪টি মূলনীতির সাথে গণতন্ত্র ছাড়া আর কোনোটিরই পক্ষে নন দলটির নেতারা। তাদের মতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৩টি নীতির সাথে কখনো দেশের মানুষের ঐক্যমত ছিল না। এনসিপি নেতাদের মতে শেখ মুজিবুর রহমানের একছত্র ক্ষমতা ও একটি দলের মতাদর্শ চাপিয়ে দিতে ভারতের প্রেসক্রিপশনে এই সংবিধান তৈরি হয়েছিল। ৭২-এর যে সংবিধানটা সেটা ভারতের প্রেসক্রিপশনে ভারত থেকে তৈরি করে দেওয়া সংবিধান, এবং এই সংবিধান আমাদেরকে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক অধিকার এগুলো দিতে ব্যর্থ হয়েছে, ৫০ বছরে দিতে পারেনি। ৭২ সালে ১৯ ফেব্রুয়ারিতে একটা দলীয় সমাবেশে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই যে ৪টা মূলনীতি, এই ৪টা মূলনীতি হচ্ছে তাদের দলীয় মূলনীতি। পরবর্তী দেখা গেল এটাই হলো সংবিধানে চলে আসলো, এবং তারপর এটাই আবার বাকশালের মূলনীতি হয়ে গেল। ঠিক আছে, ফলে এটা একটা দলীয় মতাদর্শ, এবং এর বিরুদ্ধে অনেক আপত্তি ছিল। সবাই সমাজতন্ত্রের পক্ষে ছিল না, সবাই জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ছিল না, সবাই হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা যে এইভাবে চাইতো তা না। হ্যাঁ, তাই বলে সবাই ধর্মরাষ্ট্র চাইতো সেটাও না। গণতন্ত্রের ব্যাপারে সবার একটা ঐক্যমত্য ছিল, বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত্য ছিল না। উচিত ছিল এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে ধরে এবং গণতন্ত্রকে ধরেই আসলে একটা সংবিধান করা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ দাবি করে এটি নতুন করে লেখার পক্ষে দলটির নেতারা। এই সংবিধানটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে, কারণ মুক্তিযুদ্ধটা এসেছিল গণতন্ত্র, বৈষম্য বিরোধিতার নামে। আপনি যে সংবিধানটা করেছেন এটা কোনোভাবেই গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করে নাই। এটা প্রথম ৭৩ সালের নির্বাচনেই দেখা গেছে যে এই নির্বাচনটা ব্যাপকভাবে কলঙ্কিত। যদিও আওয়ামী লীগ জিতেছে, কিন্তু এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন, ভোট চুরি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন তখন থেকে আছে। পরবর্তীতে এটা চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে বাকশালে পরিণত হলো, এবং বাকি এই সংবিধানের বাকি হিস্ট্রিতে আমাদের চোখের সামনে। ৫০ বছরের শাসক চেঞ্জ হয়েছে, কিন্তু এই সংবিধানের অধীনে যতগুলাই শাসক চেঞ্জ হয়েছে কেউই আমাদেরকে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র দিতে পারে নাই। এর জন্য এটা আমাদের কাছে এই সংবিধানটা, ৭২ সংবিধানটা ওয়ান কাইন্ড অফ ট্রমা। আপনি আমাকে এই ট্রমাটিক সিচুয়েশন থেকে মুক্তি দেওয়ার জন্য হলো আপনাকে এই সংবিধানটা নতুনভাবে লিখতে হবে। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন, এটি একজন সংসদ সদস্যকে দলীয় দাসে পরিণত করে। এই ব্যাপারে আছে এনসিপির নিজস্ব প্রস্তাবনা। এটা সংশোধনী হওয়া দরকার, যে কিছু মৌলিক বিষয় বাদে অন্য যে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারবে। কমিশন প্রস্তাব করেছে অর্থ বিল ব্যতি রেখে, যেহেতু অর্থ বিল একটা খুবই স্পর্শকাতর ব্যাপার, অর্থ বিল ব্যতি রেখে অন্যান্য সকল ক্ষেত্রে দলের সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রয়োগ করতে পারবে। আমরা বলেছি যে এটার সাথে আমরা একমত। পাশাপাশি অর্থ বিল এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই দুটোর ক্ষেত্র বাদে অন্যান্য সকল আইনের ক্ষেত্রে সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে বা নিজের দলের বিরুদ্ধে মতামত দিতে পারবে। প্রয়োজনে সংসদে কণ্ঠভোটের বদলে গোপন ভোটের ব্যবস্থা রাখার পক্ষে মত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এখন যে সংসদে গিয়ে মমতাজ গান গায়, এটা কারণ হচ্ছে তাদের আর কোনো কাজ নেই। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দেশ গড়তে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের উপর নির্ভরশীল না হবার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের দেশ নিজেকেই গড়ে নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, নিজেদের মধ্যে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে ৭১ আর ২৪ সব ক্রান্তিকালে এক হয়ে লড়াই করেছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। গণতন্ত্র কারো উপর চাপিয়ে দেবার বিষয় না, উল্লেখ করে দেশের সুন্দর আগামীর জন্য গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ এবং গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সংগ্রাম করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা সূত্র ধরে এবার আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক হবার কথা রয়েছে। আর সন্ধ্যায় এলডিপির সাথে আলোচনায় বসবে দলটির নেতারা। এর আগে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় দলটি। যুগপৎসঙ্গীদের সাথে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করবে বিএনপি। ছয় দফা দাবিতে শুক্রবার সারা দেশের জেলা এবং বিভাগ পর্যায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীতে দাবি আদায়ে তারা মানববন্ধন শেষে এক কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বারবার আহ্বান জানানোর পরও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। তাই সরকারকে দ্রুত সমাধান দেওয়ার আহ্বান জানান তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন তারা। এছাড়াও দেশজুড়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে প্রতীকী প্রতিবাদ জানাবেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দুপুরে একযোগে সারা দেশের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লাঠি মিছিলে পুলিশের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীতে থানা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বদলির পরেও যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লাঠি মিছিল করছে, ভবিষ্যতে যেন করতে না পারে সেজন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপরও কোনো ব্যবস্থা না নিলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা। তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমাণ কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরো উন্নতি যায়। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। পলিথিন নিষিদ্ধ করতে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে জানিয়ে দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এসব উপদেষ্টা সব বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কর্মসূচি নেওয়ারও আহ্বান জানান। সেন্ট মার্টিনকে সরকার প্লাস্টিক মুক্ত করার চেষ্টা করছে জানিয়ে পর্যায়ক্রমে সারা দেশে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হর্নমুক্ত করতে শিক্ষার্থীদের কর্মসূচি হাতে নেওয়ারও আহ্বান জানান। প্রোগ্রাম স্পন্সর করেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না। তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে, তাদের যে পানির বোতল আছে, ছোট ছোট সসের প্যাকেট আছে, সেখান থেকেও তারা সরে আসবে। কোম্পানিগুলো সত্যিকার অর্থে এই বিষয়টাকে হৃদয়ে ধারণ করছে না, একটা গ্রিন ওয়াশিং এর মধ্যে চলে গেছে। আমরা চকবাজারে দুইবার অভিযান চালিয়েছি, দুইবারই আমাদেরকে রীতিমতন সংঘর্ষের মুখে পড়তে হয়েছে। সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। আপনাদেরকে একটা বিকল্প বাংলাদেশে নেই, পলিথিন শপিং ব্যাগের, এইটা মানা আমার পক্ষে সম্ভব। শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করে এনবিআর কর্মকর্তাদের কেউ সাময়িক বরখাস্ত হচ্ছেন, কেউ হারাচ্ছেন চাকরি, আবার অনেকে আছেন বহাল তবিয়তে। এতে প্রশ্নের মুখে পড়েছে এনবিআরের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান। এভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক রুহুল আমিনের রিপোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের সাম্প্রতিক সময়ের অন্যতম কেলেঙ্কারি চট্টগ্রামের প্রভাবশালী ব্যাংক লুটেরা এস আলমের 2 ছেলের পে অর্ডার জালিয়াতি। আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম 250 কোটি করে মোট 500 কোটি টাকা সাদা করেন, কিন্তু কর প্রদানে নেন জালিয়াতির আশ্রয়, জমা দেন ভুয়া পে অর্ডার। গণমাধ্যমে এই ঘটনা প্রচার হলে তদন্ত কমিটি করে এনবিআর। তদন্তে ঘটনার সত্যতাও মেলে। প্রতিবেদন বলছে জালিয়াতি করে 75 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এস আলমের 2 ছেলে। এতে 4 কর্মকর্তার দায়ও পায় কমিটি। এদের 3 জনকে সাময়িক বরখাস্ত করা হলেও এখনও এনবিআর এর বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তৎকালীন চট্টগ্রাম কর অঞ্চল 1-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাও হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আমাদের প্রত্যাশা ছিল, এখনো আছে, সময় আছে বলে আমরা মনে করি যে কিছু দৃষ্টান্ত স্থাপিত হবে যাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে, সেটা জাতীয় রাজস্ব বোর্ডে হোক, অন্য যে প্রতিষ্ঠানিক দুদকই হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক। প্রতি গ্রুপের 600-700 কোটি টাকা রেমিটেন্স আনার গল্প এখন অনেকের জানা। ঢাকার কর অঞ্চল 5-এ এই অর্থ একাধিকবার কর ফাঁকির অভিযোগে তদন্তের মুখে পড়ে, কিন্তু বারবার তা ক্লিন চিট পেয়ে যায়। ঘটনায় জড়িত 2 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়, আর 1 জন সাময়িক বরখাস্ত। যদিও টিআইবি বলছে সাময়িক বরখাস্ত কিংবা অবসরে পাঠানো কোনো শাস্তি নয়। জাতীয় রাজস্ব বোর্ডই হোক, সরকারি যে কোনো মন্ত্রণালয় হোক, সব প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের সাঁড়াশি অভিযান ছাড়া, এই ধরনের যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা ছাড়া আমরা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি বা নতুন বাংলাদেশের যে সুশাসিত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন যেটা দেখছি আমরা, সেটি বাস্তবায়ন করা খুব কঠিন হবে। দেশ জুড়ে এমন অনেক ঘটনা গত কয়েক মাসে উদ্ঘাটন করেছে এনবিআর এর গোয়েন্দা দপ্তরগুলো, যেগুলোতে মিলেছে কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ, কিন্তু তাদের বেশিরভাগই বহাল পদে। আবার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ঝুলছে দুর্নীতি দমন কমিশনে। ভ্যাট বিভাগের এক সদস্যের বিরুদ্ধে সম্প্রতি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি, তিনিও বহাল আছেন পদে। আবার কেউ কেউ অভিযোগ থেকে অব্যাহতিও পাচ্ছেন। চট্টগ্রামের এক কর কমিশনারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর সাময়িক বরখাস্ত করা হলেও গত বুধবার তাকে মুক্ত করে চাকরিতে বহাল করা হয়। গত সপ্তাহে আরও এক কর্মকর্তাকে অভিযোগ মুক্ত করা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ফাইল গায়েব করার অভিযোগ ওঠে পতিত সরকারের আমলে। সম্প্রতি দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্যাবিনেট বিভাগ, কিন্তু তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দেশনা যেহেতু আছে, সেই নির্দেশনাটা কার্যকর করতে হবে, তবে এটার মাধ্যমে যাতে যারা নির্দোষ তাদেরও যাতে তারা নিজেদেরকে সমর্থন করতে পারেন এবং এটা যাতে অবজেক্টিভলি যাতে এটা হয় সেটাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে বক্তব্য জানতে এনবিআর এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। ঢাকাসহ দেশের 18 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই কথা জানানো হয়। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।